আমরা সিঙ্গেল কলম ক্যাশবুক করছিলাম। আগের দিনে একটা অঙ্ক হয়েছিল আমাদের, আজকেও সিঙ্গেল কলম ক্যাশবুকেরই একটা অঙ্ক করব। ঠিক আছে, এই যে অঙ্কটা আগে দেখো, এইখানে 3 নম্বরের যে অঙ্কটা আছে কি বলেছে দেখো, যে কম্পাইল এ সিম্পল ক্যাশবুক ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান। কম্পাইল এ সিম্পল ক্যাশবুক ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান। এখান থেকে একটা ক্যাশবুক করতে পড়ছে। কি না, তোমাদের ট্রানজ্যাকশানগুলো দেখে বুঝতে হবে। আচ্ছা, তোমরা জানো যে যখন আমরা অঙ্ক করি তখন আমরা কি করে বুঝবো এটা সিঙ্গেল কলম না ডবল কলম? হ্যাঁ, আমরা তাহলে আগে অঙ্কটা পড়ে নিই। এখানে দেখো, এই অঙ্কটা আমাদের সমস্ত ট্রানজ্যাকশানগুলোই ক্যাশে হয়েছে। এইগুলো একটা বিষয়, যখন সমস্ত ট্রানজ্যাকশানগুলো ক্যাশের মাধ্যমেই হবে তখন আমরা সেগুলোকে শুধুমাত্র ক্যাশ, তাহলে একটাই অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, সেই জন্য এটাকে সিঙ্গেল কলম ক্যাশবুক বলছে। এই অঙ্কটাও আমাদের সিঙ্গেল কলমের ক্যাশবুকেরই অঙ্ক। দেখো কি বলেছে না, এই যে বললাম কম্পাইল এ সিম্পল ক্যাশবুক ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান। 2017 মার্চ 1 তারিখে কে দেখো কি হচ্ছে না, কৃষাণ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। কৃষাণ বিজনেস শুরু করেছে 45,000 টাকা ক্যাশ নিয়ে। পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো কৃষাণ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 45,000। তাহলে 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এর জন্য জার্নাল আমরা কি জানি যে বিজনেসে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে এই জার্নালটা। তোমরা নিশ্চয়ই জার্নাল এন্ট্রি করতে করতে শিখেছো এটা, যে স্টার্টেড উইথ বিজনেস হলেই জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে জার্নালে আছে, তো তারপরে এন্ট্রিটা কী আছে আমি অঙ্কটা পরে করে দেখাচ্ছি তোমাদেরকে, আগে আমি এটা আলোচনা করে দিচ্ছি। যেমন 3 তারিখে দেখো ব্রড গুডস ফর ক্যাশ, বট গুডস ফর ক্যাশ, তার মানে পণ্যদ্রব্য কেনা হয়েছে নগদে। তাহলে তার জন্যে কত টাকা? 18,000 টাকা। তার জন্যে কি এন্ট্রি হবে না, হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ কেন না, পণ্যদ্রব্য কেনা হচ্ছে, পণ্যদ্রব্য তার জন্য খরচ হচ্ছে, খরচ হলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, পারচেজ আর ক্যাশ চলে যাচ্ছে সেই জন্য ক্যাশ ক্রেডিট হচ্ছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তারপর দেখো 5 তারিখে বলেছে ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, তাহলে ব্যাংকে টাকা জমা দিচ্ছি, কত টাকা? 11,000 টাকা জমা দিচ্ছি ব্যাংকে। তাহলে ব্যাংকে যদি টাকা জমা দেওয়া হয় কি এন্ট্রি হবে? তাহলে ব্যাংকে জমা দিলে আমরা জানি ব্যাংক বাড়বে, ক্যাশ চলে যাবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই এন্ট্রিটা হবে। তারপর বলছে রিসিভ এ চেক ফ্রম বাদল। বাদলের কাছ থেকে একটা চেক পাওয়া গেছে। দেখো তোমাদের আমি চেক সংক্রান্ত বিষয়টা বলি, যখন চেক কারো কাছ থেকে পাই, যদি সেই চেকটা সেই দিনই ব্যাংকে জমা দেওয়া হয়ে থাকে তা সেটা একটা জার্নাল হবে। আর যদি চেকটা আজকে পেলাম, আজকে আমরা যদি ঘরে রেখে দিই বা পরে যদি আজকে বাদ দিয়ে পরে যদি জমা দিই, তাহলে তার জন্য একটা এন্ট্রি হবে, দুটো এন্ট্রি হবে। কী এন্ট্রি হবে? প্রথম যদি যেদিনে পেলাম সেই দিনই ডাইরেক্ট ব্যাংকে জমা দিয়ে দিতে পারি। আরেকটা হচ্ছে চেকটা পেলাম একদিন, সেটা আমরা ঘরে একদিন রেখে দিলাম, তারপরের যে কোনো ডেটে ব্যাংকে জমা দিলাম, তার জন্য একটা এন্ট্রি। তাহলে যখন আমরা একটা চেক পাই কারো কাছ থেকে, ডাইরেক্ট যদি আমরা সেই চেকটা ব্যাংকে জমা দিয়ে দিই, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, যে পার্টির কাছ থেকে পাচ্ছি। এখানে তাহলে বাদলের কাছ থেকে চেক পাচ্ছি, এবং এই চেকটা দেখো তার পরের ডেটগুলোকে আমাকে দেখতে হবে সেই ডেট সংক্রান্ত কিছু বলেছে কি না। যদি ওই সংক্রান্ত ওই চেক সম্পর্কে আর কিছু না বলতো, তাহলে আমরা ভাবতাম ওই দিনই চেকটা জমা হয়ে গেছে। কিন্তু দেখো এই যে রিসিভে চেক ফ্রম বাদলের কাছ থেকে একটা চেক পাচ্ছি 6 তারিখে 7,000 টাকা, কিন্তু দেখো তার পরের ডেটই বলছে ডিপোজিটেড ক্যাশ ডিপোজিটেড চেক অফ বাদল ইনটু ব্যাংক। তার মানে 6 তারিখে চেকটা পাচ্ছি, 8 তারিখে চেকটা জমা দিয়ে দিচ্ছি। তার মানে এটা দুটো ডেটের ফাংশন।
তাহলে এর জন্য প্রথমে যেদিন পাচ্ছি চেকটা সেটা আমরা ক্যাশ বাক্সে রাখবো। তাহলে আমার কী হবে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল বলে ক্যাশ বুকে জমা হবে। আর তারপরের দিনে যখন জমা দিচ্ছে 8 তারিখে, তার জন্য এন্ট্রি কী হবে, তার জন্য এন্ট্রি হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে ক্যাশ বুকে মানে ক্যাশ বাক্সে টাকাটা ঢুকেছে মানে কি চেকটাকে ক্যাশ হিসাবে ট্রিট করা হচ্ছে। ক্যাশ বুকে যতদিন আমরা ঘরে রেখে দেবো চেকটা, সেটা ক্যাশ হিসাবে ট্রিট করব, তার মানে ক্যাশ বাড়ছে, ওই জন্য টু বাদল অ্যাকাউন্ট এই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল বলে জমা করলাম ক্যাশ বইয়ে। এবার অনুরূপভাবে যেদিন জমা দেবো সেদিন আমাদের টাকাটা ক্যাশ বাক্স থেকে চলে যাবে। চেকটাকে আমরা ক্যাশ হিসাবে ট্রিট করছি, তাহলে তখন হবে ব্যাংক বেড়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে, হয়ে গেল। এরপরে দেখো 12 তারিখে একটা এন্ট্রি বলেছে কি, 12 তারিখে বলছে দেখো সোল্ড গুডস টু বাদল। এই এন্ট্রিটা মনে রাখবে, যেহেতু আমরা বাদলকে পণ্যদ্রব্য বিক্রি করছি, বাদলের নাম উল্লেখ করেছি, আমরা জানি যখন কোনো ট্রানজ্যাকশান গুডস পারচেজই হোক আর সেলই হোক, যদি কোনো পার্টির নাম তার সঙ্গে উল্লেখ থাকে এবং তার সঙ্গে যদি ক্যাশের কথা কিছু বলে না দেয়, তাহলে সেটাকে আমরা ক্রেডিট ট্রানজ্যাকশান বা ধারে ট্রানজ্যাকশান ধরে নেব। আর এটা তো পরিষ্কার, এটা দেখো বাদলের কাছে পণ্যদ্রব্য কিনেছি বলছে, কিন্তু ক্যাশের কথা বলেনি, কিন্তু তার পরের দিনে দেখো ক্যাশ পাওয়া যাচ্ছে 13 তারিখে, তারপর নিশ্চয়ই 12 তারিখে এটা ক্রেডিট ট্রানজ্যাকশান। এই জন্যে ক্রেডিট ট্রানজ্যাকশান মানে ধারে কেনা হয়েছে, সেই জন্য এই ট্রানজ্যাকশানটা আমাদের ক্যাশ বুকে আসবে না। এইটা তোমাদেরকে করতে হবে, ক্যাশ বুকের নিচে একটা ওয়ার্কিং নোট করতে হবে, সেখানে লিখতে হবে যে দিস ট্রানজ্যাকশান নট অ্যাপিয়ার ইন ক্যাশ বুক অ্যাজ ইট ইজ এ ক্রেডিট ট্রানজ্যাকশান। হ্যাঁ, মানে দিস ট্রানজ্যাকশান নট অ্যাপিয়ার ইন ক্যাশ বুক অ্যাজ ইট ইজ এ ক্রেডিট ট্রানজ্যাকশান, এটা আমরা লিখে দেবো ওয়ার্কিং নোট ক্যাশ বুকের নিচে ফুড নোট হিসাবে লিখব। বাংলাতে তোমরা লিখবে যে 12 তারিখে যেহেতু আমরা পণ্যদ্রব্য ধারে বিক্রি করেছি বাদলকে, সেই জন্য এর জন্য কোনো এন্ট্রি আমাদের ক্যাশ বুকে আসবে না। 13 তারিখে দেখো, 13 তারিখে বলছে কি, রিসিভ ক্যাশ ফ্রম বাদল, কত 8,000 টাকা আমরা পাচ্ছি। তাহলে 8,000 টাকা পাচ্ছি, আমরা 8,000 টাকাই লিখব, আর কিছু লিখব না। তাহলে টু বাদল বলে মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল হবে, এটা ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল 8,000। পেড অ্যাডভার্টাইজমেন্ট খরচ, তাহলে অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে খরচ হচ্ছে সেটা একটা খরচ, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। পেড অফিস ফার্নিচার কেনা হচ্ছে, তাহলে অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, সম্পত্তি অফিস ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তারপরে দেখো ওয়েজেস পেড করা হচ্ছে, তাহলে এটাও একটা খরচ, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে। তারপরে হচ্ছে রিসিভ কমিশন, তাহলে রিসিভ কমিশন কত 400 টাকা কমিশন আমরা পাচ্ছি, আমাদের ইনকাম হচ্ছে, তাহলে এর জন্য কি এন্ট্রি হবে, এর জন্য হবে যে কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। দেখো আর একবার দেখে নাও, আমি এবার একটা একটা করে এখানে ক্যাশ বুকে আমরা পোস্টিং করব, সিঙ্গেল কলম ক্যাশ বুকে। দেখো অঙ্কটাকে আরেকবার ভালো করে দেখো, এই অঙ্কটা, এই কটা ট্রানজ্যাকশান আছে। এইবারে আমরা চলে আসছি অঙ্কটা যেটা আমরা সলিউশন করেছি। দেখো এখানে আমরা এই খাতাটায় সলিউশন করেছি, দেখো এইখানে আমরা ছকটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি, আমি এখানে আজকের ডেট লিখে দিয়েছি 28/9/21। আর এই যে ছকটা দেখো, ছকটা হচ্ছে এই যে উপরে লিখবে ইন দ্য বুকস অফ কৃষাণ ক্যাশ বুক, সিঙ্গেল কলম লিখে দিলাম, দিয়ে ওপরে দেখো এই ছকটা টেনেছি। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, তারপর হচ্ছে লেজার ফোলিও নাম্বার, অ্যামাউন্ট। একই রকমভাবে ডেট, পার্টিকুলার্স, ভিএন মানে ভাউচার নাম্বার, আর এলএফ মানে লেজার ফোলিও, আর অ্যামাউন্ট। এই হচ্ছে ছক। আর এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট করে দিলাম, হয়ে গেল। এইবারে আমাদেরকে পোস্টিং করতে হবে। তাহলে প্রথমে কি ছিল না, প্রথমে আবার দেখো অঙ্কটা, ছবিটা দেখে নাও। প্রথমে 1 তারিখে আছে দেখো
কৃষাণ স্টার্টেড বিজনেস উইথ কৃষাণ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, বিজনেস স্টার্ট করেছে ক্যাশ দিয়ে, ঠিক আছে। তাহলে কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে যেখানে আমরা ক্যাশ বুকে লিখব 2017 মার্চ 1 তারিখ, কী লিখছি না, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়েছে 45,000। এটা ন্যারেশন লিখতে হয় বলেছি, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, একটা হয়ে গেল। তারপরের এন্ট্রিটা কী আছে দেখো, তারপরে আছে ব্রড গুডস ফর ক্যাশ, 3 তারিখে ব্রড গুডস ফর ক্যাশ, মানে গুডস কেনা হয়েছে, পারচেজ করা হয়েছে। তাহলে এটা বলেছিলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যাশ বুকে বাই পারচেজ বলে বসবে। এরকম মার্চ 2017 3-এ লিখছি বাই পারচেজ অ্যাকাউন্ট, বিং গুডস পারচেজ ইন ক্যাশ, কত টাকার, 18,000 টাকা লিখে দিলাম। তারপরে এন্ট্রি দেখো, 5 তারিখে বলছে ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক 11,000, ব্যাঙ্কে 11,000 টাকা জমা দিয়েছি। তাহলে আমি কি এন্ট্রি বলেছিলাম, যে ব্যাঙ্কে জমা দেওয়া মানে ব্যাঙ্কের টাকাটা বাড়বে, ক্যাশটা চলে যাবে। তাহলে দুটোই রিয়েল অ্যাকাউন্ট, তাহলে ব্যাঙ্ক বাড়ছে বলে ব্যাঙ্ক ডেবিট হবে, আর ক্যাশ চলে যাচ্ছে বলে ক্যাশ ক্রেডিট হবে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশ বুকে হবে 5 তারিখে। দেখো বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিং ক্যাশ ডিপোজিটেড, কত টাকা, 11,000, পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো 6 তারিখে রিসিভ এ চেক ফ্রম বাদল, বাদলের কাছ থেকে একটা চেক পেয়েছি 7,000 টাকা, ডিপোজিটেড দ্য চেক অফ বাদল 8 তারিখে ইনটু ব্যাঙ্ক। 6 তারিখে চেকটা পেয়েছি, 8 তারিখে জমা দিয়েছি, তাহলে 6 তারিখে আমাদেরকে ক্যাশ বুক ক্যাশ বাক্সে টাকাটা জমা করতে হবে। তাহলে টু বাদল অ্যাকাউন্ট দেখো, তাহলে 6 তারিখে হবে কি, ক্যাশ পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল অ্যাকাউন্ট, তাহলে টু বাদল অ্যাকাউন্ট করেছি, বিং চেক রিসিভড ফ্রম বাদল 7,000 টাকা। 8 তারিখে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তাহলে 8 তারিখে জমা দেওয়া মানে কি এন্ট্রি হবে, ব্যাংক বেড়ে যাবে, আবার ক্যাশ চলে যাবে, ক্যাশ বুকে ক্যাশে বাড়িয়ে রেখেছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে 8 তারিখে আমি বলছি বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিং দ্য চেক অফ বাদল ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, এই যে 11,000 7,000 সরি, এই 7,000 বাদলের কাছ থেকে যে 7,000 টাকা চেকটা পেয়েছিলাম, সেটা প্রথমে আমরা রেখেছিলাম ক্যাশ বাক্সে, এই জন্যে এইখানে 7,000 রাখলাম। তারপরে এইটা আবার পরের দিন ব্যাংকে, তারপরের দিন 8 তারিখে জমা দিচ্ছি, তাহলে এটা ক্যাশ বাক্স থেকে 7,000 বার করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবারে 12 তারিখের এন্ট্রি দেখো, সোল্ড গুডস টু বাদল, এই যে বাদলকে 20,000 টাকার মাল বিক্রি করেছি, এটা ক্রেডিট ট্রানজ্যাকশান আগেই বললাম, ক্যাশ ট্রানজ্যাকশান নয়, এই জন্য এই এন্ট্রিটা আমাদের 12 তারিখেরটা পোস্টিং হবে না। হ্যাঁ, এটা আমরা শুধু অঙ্কের শেষে, এই যেখানে সলিউশন করেছি এর শেষে এরকম জায়গায় লিখে দেবো, দ্য দিস ট্রানজ্যাকশান নট অ্যাপিয়ার ইন ক্যাশ বুক অ্যাজ ইজ ইট এ ক্রেডিট ট্রানজ্যাকশান, এরকম জায়গায় একটু লিখে দেবো আমরা, আমি লিখিনি, তোমরা লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, 12 তারিখটা হলো না। তারপর দেখো 13 তারিখে বলছে রিসিভ ক্যাশ ফ্রম বাদল, বাদলের কাছ থেকে আমরা 8,000 টাকা পাচ্ছি, তাহলে আমি কি লিখব, তাহলে ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল, তাহলে এখানে 13 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বাদল অ্যাকাউন্ট, বিং ক্যাশ রিসিভ ফ্রম বাদল 8,000 টাকা, হয়ে গেল, হয়ে গেল। তারপরে দেখো 18 তারিখে বলছে পেড অ্যাডভার্টাইজিং 12,000 টাকা, সবই খরচ। তারপরে 20 তারিখে পেড অফিস ফার্নিচার খরচ, পেড ওয়েজেস 6,700, সব কটা খরচই আমরা ক্রেডিট দিকে বাই বাই বলে বসাবো। দেখো এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 18 তারিখে বাই অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট করে 1200 টাকা বসালাম, বিং অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস পেড, 18 তারিখ হয়ে গেল। 20 তারিখে অফিস ফার্নিচার পারচেজ করেছি, বাই অফিস ফার্নিচার অ্যাকাউন্ট করলাম, কত টাকা, 3,800 টাকা, এই 3,800 লিখলাম, বিং অফিস ফার্নিচার পারচেজড, হয়ে গেল। 25 তারিখে দেখো পারচেজ করেছি, না ওয়েজেস পেড করেছি, বাই ওয়েজেস অ্যাকাউন্ট করেছি, বিং ওয়েজেস পেড বলে
6,700 টাকা লিখলাম। ওকে, আর একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে রিসিভ কমিশন, 400 টাকার কমিশন পেয়েছি। তাহলে এই যে কমিশনটা 400 টাকা পেয়েছি, তাহলে কমিশন পাচ্ছে, আমার কাছে ইনকাম হচ্ছে, ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ, তাহলে টু কমিশন রিসিভড, বিং কমিশন রিসিভড 400 টাকা হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমার অঙ্কটা, টোটাল পোস্টিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অঙ্কটা কিছুই নাই, সোজা জলের মতো অঙ্ক। কারণ এগুলো শোনো, যারা জার্নালগুলো পারবে, আমি প্রথমেই বলছিলাম যে অ্যাকাউন্টেন্সির মেন জায়গা হচ্ছে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রিগুলো যারা যত ক্লিয়ার কনসেপ্ট হবে তারাই তত ভালো এই অঙ্কগুলো করতে পারবে, এবং সমস্ত অঙ্কই তারা করতে পারবে, সেটা নিয়ে কোনো ডাউট থাকবে না। বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের অঙ্কটা। হ্যাঁ, এটা আমাদের একটা বই, আমার কাছে এই মুহূর্তে গ্রেডেড প্রবলেমটা নেই, আমি এই বইটা থেকে কিছু অঙ্ক করাচ্ছি। সাঁতরা, এবারটা তোমরা এই বইটাও কিনবে, এটা থিওরি আছে, এটা অনেক ভালো ভালো থিওরি আছে, এটা খুবই ভালো বই। এই গেল অঙ্ক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইখানে এই অঙ্কটা মেন অঙ্ক হচ্ছে কি, এইটা শুধু জার্নাল এন্ট্রি পোস্টিং করা হয়েছে, আর কিছুই হয়নি। এবার এইখানে দেখো, তাহলে এবার সব পোস্টিং হয়ে গেল। এইবারে আমাদের অঙ্কটা আছে, আমাদের ক্যাশবুকে ডেবিট দিকটা সবসময় জমার দিক, ক্রেডিট দিকটা হচ্ছে সবসময় খরচের দিক। যাবতীয় খরচগুলো, আরও সোজা করে বলি, যাবতীয় খরচগুলো ক্রেডিট দিকে বসবে বাই বাই বলে, আর যাবতীয় রিসিভ বা প্রাপ্য যেগুলো পাচ্ছি সবই ডেবিট দিকে টু বলে বসছে। এবং ক্যাশবুকের মেন ফিচার হচ্ছে যে ক্যাশবুকের ডেবিট দিক সবসময় বেশি থাকে আর ক্রেডিট দিকটা কম থাকে, ন্যাচারাল ম্যাটার। কারণ এটা হচ্ছে ক্যাশবুক জাস্ট লাইক এ ইয়োর পার্স, মানি পার্স, মানে তোমার পার্সে যেমন টাকা না থাকলে তুমি কোনো খরচ করতে পারবে না, সেরকম ক্যাশবুকও তাই। ক্যাশবুকে অর্থাৎ ক্যাশবুকে তোমার ডেবিট দিকে যা টাকা আছে তার মধ্যেই তোমাকে খরচ করতে হবে, তার বাইরে গিয়ে তার থেকে কম খরচ করতে পারবে। যেমন তোমার পার্সে যা টাকা আছে, তুমি বাজার গেলে তুমি যত টাকা পার্সে আছে ওই পর্যন্তই তুমি মার্কেটিং করতে পারবে, আর অথবা তার থেকে কম পারবে, কিন্তু কখনোই তার থেকে বেশি পারবে না। তাহলে পারতে পারো, সেটা ক্রেডিটে হবে, ধারে হবে, তাহলে সেই ট্রানজ্যাকশানগুলো আমাদের ক্যাশবুকে আসবে না, এবং তার মানে ক্যাশের প্রশ্ন আসছে না। সেই জন্যই বলছি যে ক্যাশবুক মানে হচ্ছে ক্যাশ যতটা তোমার ডেবিট দিকে আছে টাকা, সেই রকমই এক্সপেন্সেস ক্রেডিট দিকে থাকবে, তার বেশি কিন্তু হবে না, হয় সমান হতে পারে বা তার থেকে কম হতে পারে। তাহলে দেখো, আমাদের ক্যাশবুকের ডেবিট দিকটা আমি যোগ করে দেখছি। এই যে একটা 45,000 আছে, 7,000, 8,000 আর 400, এই কটা যোগ করলে আমার হচ্ছে 60,400। এই 60,400 যেমন ডেবিট দিকে লিখলাম 60,400, ক্রেডিট দিকেও আমরা 60,400 চোখ বুঝে লিখলাম। তার কারণ আমরা জানি ডেবিট দিকটাই এদের বেশি হয়, ক্রেডিট দিকটা সাধারণত কম হয়। এখানেও তাই হয়েছে। আমরা এই 60,400 এদিকে লিখলাম দুদিকেই, একদিকে খরচগুলো সব টোটাল করব, 18,000, 11,000, 7,000, 12,000, 3,800 আর হচ্ছে তোমার 6,700, এইগুলো যোগ করলে যা হবে সেটা 60,000 থেকে বিয়োগ করলে 12,700 টাকা ব্যালেন্স দাঁড়াবে। ক্লিয়ার? 12,700 টাকা আমাদের ব্যালেন্স দাঁড়াবে। এইটা হচ্ছে তোমার ক্যাশ আমাদের হাতে আছে, এই টাকাটা আমাদের হাতে আছে। কত টাকা না 12,700, এইটাকে আমরা বলছি ক্লোজিং ব্যালেন্স। এই ক্লোজিং ব্যালেন্সটা আমরা যেখানে অঙ্ক করছি সেই মাসের লাস্ট তারিখে আমাদের সাধারণত ক্লোজিং ব্যালেন্স হয়। তাহলে মার্চে আমরা অঙ্ক করছি, মার্চের 31শে মার্চ এটা আমাদের ক্লোজিং ব্যালেন্স ওই ডেটে, এবং 31শে মার্চ যেহেতু ওই মাসটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের
তারপরের মাসের 1 তারিখে, মার্চের পরে এপ্রিল আসে, এপ্রিল এইদিকে লিখলাম বাই ব্যালেন্স বিডি বলে, এইটাই আবার চলে আসবে এই যে বাই ব্যালেন্স বিডি সিডি বলে লিখেছি 12,700, এটাই আবার পরের মাসের 1 তারিখে এপ্রিলের 1-এ টু ব্যালেন্স বিডি বলে 12,700 চলে এলো। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই রইল।